আজকে আমরা আলোচনা করব পদার্থের বিভিন্ন অবস্থা নিয়ে। তো পদার্থ মোট তিনটি অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল এবং গ্যাসীয়। পদার্থের ভৌতিক অবস্থা বা পদার্থ মোট তিনটি অবস্থায় থাকে, সেগুলো হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। তাহলে যদি বলা হয় পদার্থের অবস্থা কয়টি এবং কি কি, তাহলে আমরা বলবো পদার্থের অবস্থা তিনটি: কঠিন, তরল এবং গ্যাসীয়। এখন কোন পদার্থগুলো কঠিন, কোন পদার্থগুলো তরল এবং কোন পদার্থগুলো গ্যাসীয়, সেটা আমরা কিভাবে চিনব? আমরা সাধারণত জানি যে বরফ হচ্ছে কঠিন পদার্থ, আবার জল হচ্ছে তরল পদার্থ এবং জলীয় বাষ্প সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। বা আমরা আরও উদাহরণ নিতে পারি, যেমন একটি কাঠের টেবিল, একটি লোহার আলমারি, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। আবার জল, দুধ, এগুলো হচ্ছে তরল পদার্থ এবং বায়ু বা জলীয় বাষ্প এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো এখন কথা হচ্ছে যে কঠিন পদার্থ আমরা কিভাবে চিনব? কঠিন পদার্থের কি কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে যে সেগুলো আমরা দেখলে আমরা বুঝবো যে সেই পদার্থগুলো কঠিন? তার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? তার আগে আমরা জানবো যে এই যে পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে, পদার্থ যে তিনটি অবস্থায় থাকে, সেটার কারণ কি, কেন পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায়। তো পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থায় পাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে পদার্থের কণাগুলোর বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্য আছে, পদার্থের কণার বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে তারতম্য আছে, সেই তারতম্যের জন্য কি হয়, পদার্থের বিভিন্ন অবস্থা আমরা দেখতে পাই। পদার্থের কণাগুলোর বৈশিষ্ট্য কী কী সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি আগের ভিডিওটি না দেখো তাহলে সেটা এই চ্যানেল থেকে দেখে নেবে। পদার্থের কণার বৈশিষ্ট্য 1 নম্বর ছিল যে পদার্থের কণাগুলো মধ্যে ফাঁকা স্থান আছে। এই যে ফাঁকা স্থান, আমি আগেও বলেছি যে ফাঁকা স্থান কঠিন পদার্থের ক্ষেত্রে ফাঁকা স্থান সবচেয়ে কম, তরল পদার্থের ক্ষেত্রে একটু বেশি এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আর একটু বেশি। আবার পদার্থের কণাগুলো ক্রমাগত গতিশীল অবস্থায় থাকে, সেটা ছিল 2 নম্বর বৈশিষ্ট্য পদার্থের কণাগুলোর। তো এই যে পদার্থের কণাগুলো ক্রমাগত গতিশীল অবস্থায় থাকে, এখানে কঠিন পদার্থের কণাগুলোর গতি কম, তরল পদার্থের কণাগুলোর গতি বেশি এবং গ্যাসীয় পদার্থের হচ্ছে সবচাইতে বেশি। আবার 3 নম্বর বৈশিষ্ট্য ছিল পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যবর্তী যে পারস্পরিক আকর্ষণ বল, সেটা হচ্ছে সবচাইতে বেশি। আবার তরল পদার্থের হচ্ছে একটু কম, কঠিনের চাইতে কম, এবং গ্যাসীয় পদার্থের হচ্ছে সবচাইতে কম। এই যে পদার্থের কণাগুলোর বৈশিষ্ট্যর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের কারণে আমরা পদার্থগুলোকে বিভিন্ন অবস্থায় দেখতে পাই: কঠিন, তরল এবং গ্যাসীয়। তো এখন কঠিন পদার্থ আমরা কোনগুলোকে বলবো, কঠিন পদার্থের কি কি বৈশিষ্ট্য আছে, সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি একটি একটি করে দিয়ে দেব। দেখো, আমাদের চারপাশে থাকা বিভিন্ন পদার্থ আমরা প্রায়ই দেখি। এগুলোর মধ্যে যেমন কাঠের চেয়ার, টেবিল বা প্লাস্টিকের চেয়ার, টেবিল, ডেস্ক, বেঞ্চ, এইগুলো, বা লোহার আলমারি অথবা একটা ইট, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। তো এইগুলো যে কঠিন পদার্থ, এইগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই পদার্থগুলোর একটা নির্দিষ্ট আকৃতি আছে, তার পরিসীমা আছে। পরিসীমা মানে হচ্ছে তার চতুর্দিকের মাপ, এবং তার স্থায়ী আয়তন আছে, অর্থাৎ এই পদার্থগুলো একটা নির্দিষ্ট জায়গা জুড়ে রাখার ক্ষমতা আছে। তাছাড়া এই কঠিন পদার্থগুলোর উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে সেগুলো তার নিজস্ব আকৃতি বজায় রাখতে চেষ্টা করছে, অর্থাৎ সে তার নিজের আকৃতি বদলাতে চায় না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যে পদার্থগুলোর ক্ষেত্রে থাকবে, সেই পদার্থগুলোকে আমরা কঠিন পদার্থ বলবো। মানে কঠিন পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর হচ্ছে তার নির্দিষ্ট আকৃতি আছে,
2 নম্বর হচ্ছে তার পরিসীমা আছে, 3 নম্বর হচ্ছে তার স্থায়ী আয়তন আছে, এবং 4 নম্বর হচ্ছে বাইরে থেকে আমরা বল প্রয়োগ যদি করি তাহলে সেই পদার্থগুলো তাদের নিজস্ব আকৃতি বজায় রাখতে চেষ্টা করে, তার মানে তাদের সংকোচনশীলতা অতি নগণ্য। তো এখন যদি প্রশ্ন থাকে যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি কি, তাহলে আমরা নাম্বার 1 বলবো যে কঠিন পদার্থগুলোর নির্দিষ্ট আকৃতি আছে, পরিসীমা আছে এবং স্থায়ী আয়তন আছে। 2 নম্বর আমরা বলতে পারবো যে এগুলোর সংকোচনশীলতা খুবই নগণ্য। সংকোচনশীলতা খুবই নগণ্য। নগণ্য মানে প্রায় নাই বললেই চলে, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করলেও বা বাইরে থেকে যখন আমরা বল প্রয়োগ করব সেগুলো তাদের নিজস্ব আকৃতি বজায় রাখতে চেষ্টা করে, তাদের আকৃতি সহজে পরিবর্তন হয় না। তো এখন কথা হচ্ছে যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য আমরা পেয়েছি যে কঠিন পদার্থের নিজস্ব আকৃতি আছে, নির্দিষ্ট আকৃতি আছে, পরিসীমা আছে, স্থায়ী আয়তন আছে এবং তাদের সংকোচনশীলতা অতি নগণ্য। বাইরের শক্তির প্রভাবেও তারা তাদের নিজস্ব আকৃতি বজায় রাখতে চেষ্টা করে। এই বৈশিষ্ট্যগুলো যে যে পদার্থের ক্ষেত্রে থাকবে সেই পদার্থগুলোকেই আমরা বলবো কঠিন পদার্থ। এখন বইতে প্রশ্ন আছে যেমন কাঠের টেবিলকে কঠিন পদার্থ বলা হয় কেন, বা আরেকটা প্রশ্ন আছে যে লোহার আলমারিকে কঠিন পদার্থ বলা হয় কেন। তো কাঠের টেবিলের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো আছে, কাঠের টেবিলের নির্দিষ্ট আকৃতি আছে, কাঠের টেবিলের পরিসীমা আছে, কাঠের টেবিলের স্থায়ী আয়তন আছে এবং কাঠের টেবিলের সংকোচনশীলতা অতি নগণ্য। সুতরাং আমরা বলবো যে কাঠের টেবিল একটি কঠিন পদার্থ। তো আনসার আমরা লিখব যে কাঠের টেবিলের নির্দিষ্ট আকৃতি, পরিসীমা এবং স্থায়ী আয়তন আছে এবং তার সংকোচনশীলতা অতি নগণ্য, বাইরের শক্তির প্রভাবেও নিজস্ব আকৃতি বজায় রাখতে চেষ্টা করে, সেজন্য কাঠের টেবিলকে কঠিন পদার্থ বলা হয়। একইভাবে যদি বলা হয় লোহার আলমারিকে কঠিন পদার্থ বলা হয় কেন, তাহলে আমরা বলবো যে লোহার আলমারির নির্দিষ্ট আকৃতি আছে, পরিসীমা আছে এবং স্থায়ী আয়তন আছে এবং ইহার সংকোচনশীলতা অতি নগণ্য, বাইরের শক্তির প্রভাবেও নিজস্ব আকৃতি বজায় রাখতে চেষ্টা করে, সেজন্য লোহার আলমারিকে কঠিন পদার্থ বলা হয়। এখন যেহেতু কঠিন পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে তার নির্দিষ্ট আকৃতি আছে, পরিসীমা আছে, আয়তন আছে এবং তার সংকোচনশীলতা অতি নগণ্য। উদাহরণ হিসাবে দেখো, আমি যদি একটা রাবার ব্যান্ডের কথা চিন্তা করি, তো রাবার ব্যান্ড সেটা কি হয়, সেটাকে যখন আমরা টানি অর্থাৎ বল প্রয়োগ করি তখন সেটার আকৃতি পরিবর্তন হয়। আবার এক টুকরো স্পঞ্জ, সেটাতে যখন আমরা চাপ দেই, বল প্রয়োগ করি, তখনও সেটার আকৃতি পরিবর্তন হয়। কিছু পরিমাণ চিনি বা লবণ, সেগুলো কি হয়, তাদের নির্দিষ্ট আকৃতি আছে কিনা, সেগুলোকে আমরা যদি একটা গ্লাসে রাখি তাহলে যে কিছু পরিমাণ চিনি বা কিছু পরিমাণ লবণ যদি আমরা একটা গ্লাসে রাখি তাহলে সেগুলো গ্লাসের আকৃতি ধারণ করে, যদি আমরা একটা বাটিতে রাখি তাহলে বাটির আকৃতি ধারণ করে, অর্থাৎ যে পাত্রতে রাখা হয় সেগুলো সেই পাত্রের আকৃতি ধারণ করে বা সেই পাত্রের যে আকৃতি আছে সেই আকৃতিতে তারা থাকে। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে স্পঞ্জ বা রাবার ব্যান্ড বা চিনি, লবণ, এইগুলো কি কঠিন পদার্থ? যেহেতু এখানে দেখা যাচ্ছে যে এখানে এই কঠিন পদার্থের বৈশিষ্ট্যর সঙ্গে তাদের একটু পার্থক্য রয়েছে, তাহলে আমরা সেগুলোকে কঠিন পদার্থ বলবো কিনা। প্রথমেই আমি বলছি রাবার ব্যান্ডের কথা। রাবার ব্যান্ড সেটাকে যদিও আমরা টান দিলে সেটা লম্বা হয়ে যায়, তার আকৃতি পরিবর্তন হয়, কিন্তু আবার যখন আমরা তার উপর থেকে বল সরে নেই, বল প্রয়োগ করা যখন আমরা ছেড়ে দেই, অর্থাৎ সেই রাবার ব্যান্ডকে প্রথম আমরা টান দিলাম, তারপর আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই রাবার ব্যান্ড আবার ঠিক তার আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ সে তার আকৃতি যদিও আমরা বল প্রয়োগ করার ফলে পরিবর্তিত হয়েছিল, কিন্তু বল যখন আমরা সরিয়ে নিলাম
যখন আমরা তাকে টান দেওয়া ছেড়ে দিলাম তখন সে আবার তার নিজের আকৃতিতে চলে গেল। তার মানে সে তার নিজস্ব আকৃতি বজায় রাখতে চেষ্টা করে, সুতরাং সেটাকে আমরা কঠিন পদার্থ বলবো। আর সঙ্গে তার তো নির্দিষ্ট আকৃতি আছেই, তার পরিসীমা আছে, সুতরাং তার স্থায়ী আয়তনও আছে, সুতরাং এই রাবার ব্যান্ড হবে একটি কঠিন পদার্থ। এখন আসি আমরা স্পঞ্জের কথায়। স্পঞ্জ, সেটাতে কি হয়, সেটাতে অনেক ছোট ছোট ছিদ্র থাকে এবং এই ছিদ্রগুলোর ভিতর বায়ু প্রবেশ করে থাকে। এই বায়ু থাকার জন্য সেটাকে আমরা একটু ফুলে থাকতে দেখি। যখন আমরা সেটাতে চাপ দেই বা সেটাতে বল প্রয়োগ করি তখন সেটা সংকুচিত হয়ে যায়। এই সংকুচিত হওয়ার কারণ হচ্ছে যখন আমরা বল প্রয়োগ করি তার উপর, তখন সেই ছিদ্রগুলো থেকে বায়ু বেরিয়ে যায় এবং তার আকৃতি পরিবর্তিত হয়ে যায়। তো এখানে স্পঞ্জের আকৃতি পরিবর্তন হওয়ার মূল কারণ হচ্ছে তার ছিদ্রগুলোর মধ্যে থাকা বায়ু। এই বায়ুটা বেরিয়ে যাওয়ার কারণেই তার আকৃতি পরিবর্তন হয়েছে। কিন্তু আবার যদি আমরা তার উপর থেকে বল প্রয়োগ করা ছেড়ে দেই, বল যদি আমরা প্রয়োগ আর না করি, তাকে যদি আমরা প্রথম একটু বল প্রয়োগ করে তারপর ছেড়ে দেই, তাহলে আস্তে 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 সেটাও দেখা যাবে তার নিজের অবস্থায় ফিরে এসেছে, অর্থাৎ তার পূর্ববর্তী যে আকৃতি ছিল সেই আকৃতিতেও চলে আসবে। সুতরাং এই স্পঞ্জ যদিও তাকে বল প্রয়োগ করার ফলে সে সংকুচিত হয়ে যায়, রাবার ব্যান্ড যদিও তাকে আমরা বল প্রয়োগ করার ফলে সে প্রসারিত হয়ে যায়, কিন্তু বল যখন আমরা সরিয়ে নেই তখন সে আবার তার আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ সে তার নিজস্ব আকৃতি বজায় রাখতে চেষ্টা করে। সুতরাং সেই রাবার ব্যান্ড বা স্পঞ্জ সেগুলো কঠিন পদার্থ হবে। এখন আসি আমরা চিনি বা লবণ এইগুলোর ক্ষেত্রে। তো চিনি বা লবণ যদিও আমরা একটা পাত্রের মধ্যে যখন রাখি তখন সেই পাত্রের আকৃতি ধারণ করে, কিন্তু চিনি বা লবণের যে প্রত্যেকটা স্ফটিক, সেই প্রত্যেকটা স্ফটিকের একটা নির্দিষ্ট আকার থাকে। যেহেতু স্ফটিকগুলোর নির্দিষ্ট আকার আছে এবং তাদের পরিসীমা এবং আয়তনও আছে, বল প্রয়োগ করলে সেটা ভেঙে যেতে পারে কিন্তু তার আকৃতি পরিবর্তন হবে না, সে আবার স্ফটিক আকৃতিতেই থাকবে। সুতরাং এই চিনি বা লবণ এইগুলো হচ্ছে কঠিন পদার্থ। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের এই আলোচনা থেকে যদিও ভিডিও অনেক ছোট, কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে। যেমন প্রথমত হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি। কঠিন পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে, পরিসীমা আছে এবং স্থায়ী আয়তন আছে, তাদের সংকোচনশীলতা খুবই নগণ্য, বাইরের শক্তির প্রভাবেও নিজস্ব আকৃতি বজায় রাখতে চেষ্টা করে। 2 নম্বর হচ্ছে যে কাঠের টেবিলকে অথবা লোহার আলমারিকে কেন কঠিন পদার্থ বলা হয়। তো কাঠের টেবিল অথবা লোহার আলমারির মধ্যে এই কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো আছে, সেজন্য আমরা কাঠের টেবিল অথবা লোহার আলমারিকে আমরা কঠিন পদার্থ বলবো। তো আনসারের বেলায় আমরা লিখব যে কাঠের টেবিল অথবা লোহার আলমারি যাই প্রশ্ন থাকুক না কেন, আমরা লিখব যে তার নির্দিষ্ট আকৃতি আছে, পরিসীমা আছে এবং স্থায়ী আয়তন আছে, তার সংকোচনশীলতা অতি নগণ্য, বাইরের শক্তির প্রভাবেও সে তার নিজস্ব আকৃতি বজায় রাখতে চেষ্টা করে, সেজন্য এগুলোকে কঠিন পদার্থ বলা হয়। তারপর আমরা দেখলাম যে রাবার ব্যান্ড বা স্পঞ্জ বা চিনি সেগুলোকে কঠিন পদার্থ হবে। তো যেহেতু সেগুলো কঠিন পদার্থের বৈশিষ্ট্য মানে, সুতরাং সেগুলোও কঠিন পদার্থ হবে। ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।